রেশমি। বিয়েটা আমার পারিবারিকভাবে হলো। বিয়ের পর শ্বশুরবাড়ি থেকে তাদের এটা ওটা চাওয়ার পরিমাণ বাড়তে লাগলো। কখনো বলে, বৌমা দেখেছো কি গরম পড়েছে, এই গরমে যদি একটা ফ্রিজ না থাকে তাহলে কি হয়? দেখলেই তো আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে গেছে 2 মাস ধরে। তুমি তোমার বাবাকে ফোন করে বলো না ফ্রিজ কেনার জন্য টাকা পাঠাতে। গত পরশু তো আমার দেবর বলল, ভাবি আমি কিছু টাকা জমিয়েছি, তুমি তোমার বাবা থেকে কিছু টাকা এনে দাও না, আমি একটা বাইক কিনবো। আবার কিছুদিন আগে আমার শ্বশুর বলল তার ব্যবসায় নাকি অনেক লস হয়েছে, এখন সে ভারী দেনায় ডুবে গেছে, তাই আমি যেন আমার বাবার বাড়ি থেকে কিছু টাকা এনে দিই। এসব না হয় মানলাম, কিন্তু নিজের স্বামী সেও যে এসব চাইবে না তার কোনো গ্যারান্টি আছে? কেননা তাদের রক্তই তো এর ভেতর বহন করছে। আমার স্বামী রীতিমতো মুখ খারাপ করে গালিগালাজ করে বলল, আমার 2 লাখ টাকা লাগবেই লাগবে। তোর বাবা কোথা থেকে আনবে আমি জানি না, চুরি করে আনতে পারলে চুরি করেই আনতে বল, কিন্তু আমার 2 লাখ টাকা লাগবেই। আমি আমার বন্ধুর সাথে পার্টনারশিপে ব্যবসা করব। মাঝে মাঝে অবাক লাগে তাদের কর্মকীর্তি এবং কথাবার্তা শুনে, অথচ আমি আমার বাবাকে কোনো কিছুই বলিনি। আস্তে আস্তে জিনিসপত্র চাওয়ার সাথে সাথে আমার উপর অত্যাচারও বাড়লো। আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবা বাড়ির অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো। আমাদের নিজেদের 5 তলা বাড়ি। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার ছোট একটা বোন ছিল, কিন্তু ও ছোটবেলায় নিউমোনিয়া হয়ে মারা গেছে। এরপর থেকে আমি আমার বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে হয়ে উঠলাম। যখন যা চাইতাম তখন তাই দিত তারা। বিয়েটা আমাদের এক প্রতিবেশী এনে দিয়েছিল। আমার অবশ্য বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আগে পড়ালেখা কমপ্লিট করব, নিজের পায়ে দাঁড়াবো, একটা চাকরি করব, তারপর বিয়ের কথা ভাবা যাবে। সে আত্মীয় আবার আমার বাবা মায়ের সাথে অনেক ভালো সম্পর্ক। এমন ভাবে বলল ছেলের নিজেদের বাড়ি অনেক ভালো অবস্থা, কোনো ননদ ননাস নেই, ছোট্ট একটা ভাই আছে। ওই বাড়ি তোকে কে জ্বালাবে শুনি? বিয়ে করলে আপনার মেয়ে তো রানীর হালে থাকবে। যখন আমাকে দেখতে এসেছিল তখনও আমার বাবা জিজ্ঞেস করেছিল, আচ্ছা আপনাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? তখন তারা হাসি মুখে বলেছিল, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, শুধু মেয়ে দিলেই হবে। আপনার মেয়ে আমাদের ঘরের বউ না, আমাদের ঘরেরও মেয়ে। কিন্তু আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে, খালি হাতে বিদায় করেনি আমাকে। আমার বেডরুমের পুরো ফার্নিচার আমার বাবা কিনে দিয়েছে, কিন্তু নগদ কোনো টাকা দেয়নি, কারণ বাবা জানে নগদ টাকা দেওয়া মাত্রই সেই টাকা ফুরিয়ে গেলে আবার যাবে। কিন্তু বিয়ের পর তাদের কি রূপ দেখছি আমি। বিয়ের মাত্র 6 মাস হয়েছে, এখনই এত চাওয়া পাওয়া। তারা যে প্রচন্ড লোভী সেটা আমার বুঝতে আর বাকি রইল না। তারা দিন দিন অনেক অত্যাচার করলো আমার উপর। আমার স্বামী তো রীতিমতো আমার গায়ে হাত তুলতো টাকার জন্য। এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আমি আমার কাপড় চোপড় গোছাতে শুরু করলাম। এখানে আর এক মুহূর্ত থাকবো না, বাবার বাড়িতে চলে যাব। আমি একজন শিক্ষিত সুন্দরী মেয়ে, আর আমার বাবারও টাকা আছে, তাই এই জাহান্নাম থেকে চলে গেলেও আমার আফসোস করার কোনো কিছুই থাকবে না। আমি নিজে একটা চাকরি করতে পারবো। যখন কাপড় গোছাচ্ছিলাম তখনই আমার শাশুড়ি আমার স্বামীর কানে ফিসফিস করে বলল, বাবু ওকে যেতে দিস না, সর্বনাশ হয়ে যাবে। আরে এ তো হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, একবার যদি ওর বাসায় গিয়ে বলে আমাদের কথা, তাহলে পরবর্তীতে কিছু তো পাবোই না, উল্টো জেলে বসে থাকতে হবে। এরপর আমার স্বামী আমাকে মানাতে আসলে আমি আমার স্বামীর কোনো কথাই শুনলাম না, বরং বললাম, এখন যদি তোমরা আমাকে যেতে না দাও তাহলে আমি খুব জোরে জোরে চিৎকার করে বলবো তোমরা সবাই মিলে আমার উপর নির্যাতন করছো। এই কথা তারা শুনে অনেকটাই ভয় পেয়ে যায়। আমার স্বামী তখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করা শুরু করলো। সে হাঁটু গেড়ে নায়কদের মতো বসে কাঁদতে শুরু করলো, আর আমার দিকে তাকিয়ে বলল, রেশমি জান, তোমাকে আমি কতটা ভালোবাসি বলে বোঝাতে পারবো না। তুমি যদি এখন আমাকে রেখে চলে যাও তাহলে আমি তো মরেই যাব, আমাকে বাঁচাতে পারবে না কেউ। আমি তখন বললাম, তুই মরেই যা, এখনো বেঁচে আছিস কেন? তোকে কে বেঁচে থাকতে বলেছে? তোদের মতো অমানুষের জাত মরে যাওয়াই ভালো, তোরা হচ্ছিস সেই পৃথিবীর ময়লা আবর্জনা। এই কথা শুনে আমার স্বামীর প্রচন্ড রাগ উঠে, তাই সে তার কাঁদো কাঁদো গিরগিটির চেহারা বদলে তার আসল রূপে ফিরে এলো। আর যে ফেসটা দেখার জন্যই আমি এত কথা বলেছি। আমার স্বামী তখন সজোরে আমার গালে একটা থাপ্পড় মারে আর আমাকে বলে, তোকে মেরে ফেলবো। আমি এবার অতটাও বোকা না। আমি ব্যাগ গোছানোর সময় ফোনের রেকর্ডিং অন করে ব্যাগের ভেতর রেখে দিয়েছিলাম তারা কি বলে সবটা শোনার জন্য। আমি এবার হাসতে হাসতে বললাম, এই তো তুই তোর আসল রূপে ফিরে এসেছিস, এই রূপটাই তো আমি দেখতে চেয়েছিলাম। এরপর আমার স্বামী আবারও আমার গায়ে হাত তুলতে নিলে আমি তার হাত ধরি আর বলি, হাত ভেঙে ফেলবো। আমি তোর কেনা গোলাম না যে তুই আমার গায়ে হাত তুলবি। পুরো পরিবারটাই লোভী, শুধু এটা দাও ওটা দাও, আর না দিতে পারলেই মারধর। কেন আমি কি তোর কেনা গোলাম? এতদিন আমার গায়ে হাত তুলেছিস, কিছু বলিনি, শুধু মনে মনে ভেবেছি ঠিক হয়ে যাবে সবকিছু, কিন্তু তোরা যে লোভী, তোরা কোনোদিনই ঠিক হবি না। এই কথা শুনে আমার শাশুড়ি মা দৌড়ে এলেন আমাকে মারার জন্য। আমি তখন জোরে চিৎকার করে বললাম, বাঁচাও আমাকে। আমার স্বামী তখন আমার মুখ শক্ত করে ধরে যাতে আমি চিৎকার করতে না পারি, কিন্তু ভাগ্যিস ভালো আমি এত জোরে চিৎকার করেছিলাম যে পাড়া প্রতিবেশী শুনেছিল। চিৎকার শুনে কিছু লোক এই বাড়িতে নক করার পর আমার শ্বশুর গিয়ে দরজা খুলে। আমার শ্বশুরের চেহারাতে ছিল ভয় আর ঘাম। তখন লোকগুলো বলল যে এ ঘর থেকে আমরা শব্দ শুনেছি, কেউ একজন বাঁচাও
বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তখন আমার শ্বশুর কিছুটা ভয় পেয়ে হাসতে হাসতে বলল, না তো, আপনারা হয়তো ভুল শুনেছেন। আমি ঠিক তখনই আবারও একটা চিৎকার দিই। সাথে সাথে সেই লোকগুলো আমার শ্বশুরকে সরিয়েই ঘরের ভেতর প্রবেশ করে আর দেখে আমাকে মারধর করেছে তারা, আমার ঠোঁটের কিনারে রক্ত। আমি তখন সেই লোকগুলোর সামনে গিয়ে বললাম, আমাকে বাঁচান, এরা মানুষ না, এরা একটা অমানুষের জাত, আমাকে মেরে ফেলবে বলেছে। আমার কাছে সব প্রমাণ আছে, তারা প্রতিনিয়ত আমাকে মারধর করে যৌতুকের জন্য। এসব কথা শুনে সেই লোকগুলো আর সময় নষ্ট না করে ফোন করলো পুলিশকে। মুহূর্তের মাঝে পুলিশ চলে আসে এবং আমার এই অবস্থা দেখে তাদের সবাইকে পুলিশ থানায় নিয়ে যায়। আমার বাবাকে ফোন করা হয়। আমার বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কি যে কান্না। আমাকে বলল, মা তুই এতদিন এত অত্যাচার কেন সহ্য করেছিস? এরপর আমি তাকে ডিভোর্স দিয়ে দিই আর বাবার বাড়িতেই আছি, বিয়ে করিনি। তারা জেলে পচে মরছে, মরুক গিয়ে। লোভী মানুষদের এটাই হওয়ার দরকার ছিল। আমি পড়ালেখার পাশাপাশি একটা চাকরি করছি। এই সবকিছুকে একটা দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দিতে যাচ্ছে কিন্তু পারছি না। সবাই দোয়া করবেন আমার